আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে তোমাদের আজকে গড় কিভাবে করতে হয় সেটা আমরা সহজে বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে, লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো গড় জিনিসটা তোমাদের জন্য খুব নতুন একটা জিনিস। চলো আমরা শুরু করি কিভাবে গড় করতে হয়। তোমাদের সপ্তম অধ্যায়ের দেখো, গড় গড় মানে কি আসলে? গড় মানে হলো অনেকগুলো সংখ্যাকে যদি আমরা যোগ করি যদি উপাত্তগুলো দিয়ে ভাগ করি, উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলছি গড়। তার মানে হলো, দেখো, আবির, লতা, আয়ান ও সুমির কাছে যথাক্রমে 18টি, 22টি, 28টি ও 16টি মার্বেল আছে। সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কতটি করে মার্বেল দিতে হবে? তারপরে আগে 4 জনের কাছে যে মার্বেলগুলো আছে সেগুলো যদি আমরা একত্র করে যদি সমান সংখ্যা চার চার দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকেই সমান সংখ্যক মার্বেল পাবে, তাই না? এ হলো তোমার, এই যে 4 দিয়ে ভাগ করলাম, এটাকে আমরা বলছি গড়। তার মানে সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল, এই 4টা সংখ্যা যদি যোগ করি, সেটা যদি উপাত্তের সংখ্যা মানে কয়টা সংখ্যা আছে 4টা সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা সেই সংখ্যাটা গড় পাব। তাহলে দেখো, এটা আমরা কীভাবে করেছি। এখানে 18, 22, 28, 16 দিয়ে যদি যোগ করি তাহলে হচ্ছে 84টি মার্বেল। তাহলে 84 দিয়ে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকেই 21টি করে সমান সংখ্যক মার্বেল পাবে, যদিও এক একজনের কাছে এক এক সংখ্যার মার্বেল ছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো 106 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে খালি ঘর পূরণ করি। কীভাবে করবো আমরা? 5, 8, 6, 9, 6 ও 8-এর গড় কীভাবে বের করে? আমরা বললাম যে সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো উপাত্ত উপাত্ত সংখ্যা, এই এক একটা উপাত্ত। ধরুন এখানে হলো 1, 2, 3, 4, 5, 6টা উপাত্ত আছে। তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করলে 42 পাওয়া যাবে। তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 7, হলো এটার গড়। এরপরে দেখো 7, 9, 5, 0, 5, 11, 6, 12 ও 8-এর গড়। তাহলে এখানে যতগুলো উপাত্ত আছে সবগুলোকে যোগ করতে হবে। দেখো কত, 7, 9, 5, এগুলোকে যোগ করলে কত হবে? এখানে মোট উপাত্ত আছে 9টি, তাই না? দেখো এই সংখ্যাগুলোকে যোগ করলে পাবো হলো 63। শূন্য একটা উপাত্ত, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এটি 9 দিয়ে ভাগ করি, তাহলে হবে হচ্ছে 7। তাহলে এটা গড় হলো 7। ঠিক আছে? এরপরে একইভাবে 3 নম্বরটাও আমরা একইভাবে করব। এখানে 9টা উপাত্ত আছে টোটাল। এই 9টা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 108। 108কে 9 দিয়ে ভাগ করলে পাচ্ছি হলো 12। এটা হচ্ছে আমার গড়। আচ্ছা, একইভাবে তোমরা এই নিচের সংখ্যাগুলো গড় নির্ণয় করতে পারো, তাই না? সহজে আমরা এটা করতে পারবো। তাহলে কীভাবে করবো? দেখো, এই 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যাকে যোগ করলে পাচ্ছি 22। 22কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, এটা হবে 4.4। পরেরটা দেখো, এখানে 11টা উপাত্ত আছে। 11টা উপাত্তকে যোগ করলে আমরা পেলাম 45। 45কে যদি 11 দিয়ে ভাগ করি, 4.09। 3 নম্বরে যেটা দেওয়া আছে দেখো, 8, 9, 12, 11, 7, 10, এই 6টা উপাত্ত আছে। 6টা উপাত্তকে যোগ করলে 57 পাই। 57কে 6 দিয়ে ভাগ করলে 9.5। 4 নম্বর সংখ্যাটা দেওয়া আছে দেখো, এখানেও 6টা উপাত্ত আছে। 6টা উপাত্ত যোগ করলে পাচ্ছি 108। 108কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে পেলাম 18। সো 18 হলো এই সংখ্যার গড়। ঠিক আছে? তাহলে গড়টা খুব সহজে আমরা করতে পারবো, তাই না? দেখো এই অঙ্কটা কীভাবে করছে। 3টি ঝুড়ির আমের সংখ্যা গড় 25। 3টি ঝুড়ির প্রত্যেকটিতে তাহলে 25টা করে আম আছে।
প্রথম দুটি ঝুড়িতে আম আছে 18 এবং 21টি, তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা কত? তাহলে তিনটি ঝুড়ির আমের সংখ্যা যদি গড় 25 হয়, তাহলে তিনটাতে টোটাল আম আছে কয়টা? 75টা। আর এই দুইটা ঝুড়িতে আম আছে হলো 18 আর 21, তার মানে হলো 18 আর 21 যোগ করলে কত হবে? 18 আর 21 যোগ করলে হবে 39, তাই তো? তাহলে তৃতীয় ঝুড়িতে কয়টা আম আছে কীভাবে বের করবো? মোট আম থেকে 39 বিয়োগ করবো, তাই না? তাহলে 75 থেকে যদি তুমি 39 বিয়োগ করো, তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে তোমার 34। তাহলে তৃতীয় ঝুড়িতে আম আছে 34, এই তো। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব। সরি, 36 নট 34, 36, উত্তর হবে 36। এরপরে 107 নম্বর পৃষ্ঠায় আমরা যদি যাই, দেখো লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো। লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন? যেমন লতিফের বাবা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 7 দিনে, প্রথম দিন 320, 280, দ্বিতীয় দিন, তারপরে সোমবারে 260, মঙ্গলবারে 345, বুধবারে 350, বৃহস্পতিবারে 300, শুক্রবারে 420 মিটার হেঁটেছেন। তাহলে বলছে বাবা গড়ে, গড়ে মানে হচ্ছে আমরা এখানে 7 দিন 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যোগ করে এই 7টা সংখ্যা যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে। কীভাবে করবো? উনি গড়ে কতটুকু হেঁটেছে, তাহলে 7 দিনের টোটালে উনি হেঁটেছেন হলো 2275 মিটার। তাহলে গড়ে হেঁটেছেন 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি 325 মিটার, এটা হবে উত্তর। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? আচ্ছা, এই পৃষ্ঠাতে আরেকটা অঙ্ক আছে, দেখো 60টি সংখ্যার গড় হলো 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় হলো 21, তাহলে 10টি সংখ্যার গড় কত হবে? তাহলে 60টি সংখ্যার গড় দেওয়া আছে 40, আবার 3টি সংখ্যার গড় দেওয়া আছে 21, তাহলে 10টি সংখ্যার আগে তাহলে আমাকে মোট যোগফলটা বের করতে হবে, তাই না? তাহলে 60টি সংখ্যার গড় যদি 40 হয়, তাহলে 60টি সংখ্যার মোট যোগফল কত হবে? আমরা যদি 7 দিয়ে গুণ করি 280, তাই না? আবার 3টি সংখ্যার গড় দেওয়া হলো 21, তাহলে 3টি সংখ্যার যোগফল হবে 3 দিয়ে গুণ করলে 63, তাহলে 10টি সংখ্যার যোগফল কত হবে? 280 সাথে 263 যোগ করি, পাবো কত? 343। তাহলে এখন 10টি সংখ্যার গড় কত হবে? তাহলে গড় যদি করতে হয় 343কে আমরা 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে পাবো 34.3, এটা হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখো 11 জন লোকের গড় ওজন 70 কেজি, তাহলে 11 জন লোকের মোট ওজন কত হবে? 11 জন লোকের গড় ওজন যদি 70 কেজি হয়, তাহলে মোট ওজন কত হবে? মোট ওজন হবে কত? 70 দিয়ে যদি 11কে আমরা গুণ করি, তাহলে তাদের মোট ওজনটা পাবো। তাহলে 70 দিয়ে 11কে গুণ করলে কত হবে? 770 কেজি। আচ্ছা, এর পরের অঙ্কটা কি বলছে, দেখো তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেল, বাকি লোকদের গড় ওজন কত? তাহলে 11 জন থেকে যদি একজনের ওজন 90 কেজি হয়, তাহলে 10 জনের গড় কত হবে সেটা আমরা কীভাবে বের করব? তাহলে 11 জনের মোট ওজন থেকে যদি আমরা একজনের ওজন বাদ দিয়ে দিই, তাহলে 10 জনের মোট ওজন পাবো, তাই না? তাহলে এখন 10 জনের গড় ওজন কীভাবে বের করবো? 10 দিয়ে ভাগ করব। তাহলে 680কে যদি 10 দিয়ে ভাগ করি আমরা, তাহলে পাবো হলো 68 কেজি। তাহলে 10 জন লোকের গড় ওজন হচ্ছে কত? 68 কেজি। আচ্ছা, এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই, 108 নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখো, পাশের ছবিতে দেওয়া আছে, দেখো ক, খ এবং গ 3টে গ্লাসে যথাক্রমে 100 মিলি, 80 মিলি এবং 150 মিলি শরবত রাখা আছে। প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে? তাহলে 3টা গ্লাসে মোট শরবত আগে কত আছে সেটা বের করতে হবে, তারপরে গড়ে বের করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? কীভাবে করবো? 3টে গ্লাসে মোট শরবত আছে হলো 330, তাহলে 3 দিয়ে যদি 330কে ভাগ করি, তাহলে হচ্ছে 110 মিলি, গড়ে 110 মিলি শরবত আছে। আচ্ছা, এরপরে অঙ্কটা দেখো, নিচে
2023 সালে ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রার একটি তালিকা রয়েছে। চলো তালিকাটি থেকে ওই বছরে গড় তাপমাত্রা বের করি। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের গড় তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া আছে। তাহলে এখন আমরা কীভাবে গড় তাপমাত্রা বের করব? তাহলে এই যে 12 মাসের সর্বোচ্চ তাপমাত্রাগুলো যোগ করে 12 দিয়ে ভাগ করব, তাই তো? এক্স্যাক্টলি তাই। 12 মাসের মোট তাপমাত্রা হলো 370 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গড় তাপমাত্রা কত হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 30.9। এইভাবে আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, এরপরে আসো 109 নম্বর পৃষ্ঠায়। আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তাহলে বয়সের গড় হবে 11 বছর। এবার চলো শফিক স্যারের বয়স নির্ণয় করি। তাহলে দেখো 30 জন শিক্ষার্থীর গড় বয়স কত পেলাম? 10 বছর। তাহলে 30 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 30 দিয়ে 10 দ্বিগুণ করলে যেটা হয় সেটাই তো, তাই না? আবার শফিক স্যার সহ 31 জন হলো। তাহলে 31 জনের গড় বয়স হচ্ছে 11 বছর। তাহলে 31 জনের মোট বয়স কত? 31 গুণ 11, তাই না? তাহলে 341 বছর। তাহলে এখন শফিক স্যারের বয়স কত হবে? আমরা 341 থেকে 330 যদি বিয়োগ করি তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমার শফিক স্যারের বয়স, যেটা হচ্ছে 41 বছর। তাহলে শফিক স্যারের বয়স পেলাম হলো আমরা 41 বছর। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সোমবারের তাপমাত্রা কত হবে? তাহলে দেখো সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা হলো কত? 30। আবার মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের গড় তাপমাত্রা হলো 33। তাহলে আগে আমরা প্রথম 3 দিনের মোট তাপমাত্রা বের করি। প্রথম 3 দিনের মোট তাপমাত্রা হলো তাহলে 30 গুণ 3, তাহলে 90 সেন্টিগ্রেড। এখান থেকে যদি আমরা মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা পেলাম 33, তাহলে 3 দিনের কথা হলো 99। এবার দেখো মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা কত পেলাম আমরা? 33, মোট তাপমাত্রা পেলাম 99। তাহলে বৃহস্পতিবার যদি 35 ডিগ্রি হয় তাহলে মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা পেলাম কত? 99 থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা পাবো, তাই তো? জিনিসটা ভালো মতো বুঝো। তাহলে মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা কীভাবে বের করবো? এই 3 দিনের মোট তাপমাত্রা থেকে বৃহস্পতিবার তাপমাত্রা বিয়োগ দিব। তাহলে এই 3 দিনের মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের মোট তাপমাত্রা হলো 99 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে বৃহস্পতিবার 35 ডিগ্রি সেলসিয়াস যদি বাদ দিয়ে দিই তাহলে পাবো 64 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো তাহলে মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা পেলাম কত? 64 ডিগ্রি সেলসিয়াস। আবার সোম, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা পেয়েছি আমরা কত? 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা হলো 64। তাহলে সোমবারের তাপমাত্রা কত হবে? সোম, মঙ্গল, বুধবার থেকে যদি আমরা মঙ্গল ও বুধবারের তাপমাত্রা বিয়োগ দিয়ে দিই যেটা হবে সেটাই হলো সোমবারের তাপমাত্রা। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে নক দিবে, আমরা কমেন্টে জানাবে, আমরা অবশ্যই আবার বুঝিয়ে বলার চেষ্টা করব। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাদের বৃত্তি পরীক্ষা বা বার্ষিক পরীক্ষায় এই অঙ্কগুলো আসতে পারে। এরপরে দেখো 110 নম্বর পৃষ্ঠাতে আছে যে 15 জন লোকের গড় বয়স 38 বছর, তাদের মধ্যে 3 জনের গড় বয়স হলো 50 বছর। তাহলে বাকি 12 জনের বয়স কত? তাহলে 15 জনের মোট গড় বয়স 38 বছর হলে মোট বয়স কত হবে? 15 গুণ 38, তাহলে কত হয়? 570। আবার 3 জনের গড় বয়স যদি 50 বছর হয় তাহলে 3 জনের মোট বয়স হলো 3 গুণ 150, তাহলে কত? 50, তাহলে মোট হলো 150। তাহলে বাকি 12 জনের গড় বয়স কত হবে?
এই যে 15 জনের মোট বয়স থেকে যদি আমরা 3 জনের মোট বয়স ভাগ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটাকে 12 দিয়ে ভাগ করবো, তাই তো? তাহলে 12 জনের মোট বয়স হলো আমরা পেলাম 420 বছর। এখন তাহলে 12 জনের মোট বয়স কত হবে? 12 দিয়ে ভাগ করব, 35 বছর। উত্তর হবে 35 বছর। আচ্ছা, এরপরে আসো 5 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে 110 নম্বর পৃষ্ঠায়। বলছে জানুয়ারি মাসের যে কোনো এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা হলো 15.5 ডিগ্রি সেলসিয়াস, শেষের 3 দিনের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। ওই সপ্তাহের গড় তাপমাত্রা যদি 18 ডিগ্রি সেলসিয়াস হলে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত? তাহলে কি দাঁড়ালো? প্রথম 2 দিনের গড় তাপমাত্রা হলো 15.2, তাহলে প্রথম 2 দিনের মোট তাপমাত্রা পেলাম 31 ডিগ্রি সেলসিয়াস। শেষের 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে 17, তাহলে শেষের 3 দিনের মোট তাপমাত্রা পেলাম 3 গুণ 17, তাহলে কত? 51। আচ্ছা, আবার ওই সপ্তাহের গড় তাপমাত্রা দেওয়া আছে 18, তাহলে ওই সপ্তাহের মোট তাপমাত্রা হলো 7 গুণ 18, তাহলে কত হবে? এই যে 7 গুণ 18 হলো 126 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন বলছে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত, এটা কীভাবে বের করব? তাহলে প্রথম 2 দিনেরটা পেলাম, শেষের 3 দিনেরটা পেলাম, তাহলে প্রথম 2 দিন আর শেষের 3 দিনের যদি আমরা যোগ করি তাহলে প্রথম 2 দিন আর শেষের 3 দিনের মোট তাপমাত্রা পাবো। তাহলে প্রথম 2 দিন আর শেষের 3 দিনের যদি আমরা যোগ করি, মোট তাপমাত্রা থেকে বিয়োগ করি, তাহলে ওই মাঝখানের 2 দিনের গড় তাপমাত্রা আমরা মোট তাপমাত্রা পাবো আমরা, তাই না? 22 ডিগ্রি সেলসিয়াস, 44 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মাঝখানে 2 দিনের গড় তাপমাত্রা 2 দিয়ে ভাগ করব, উত্তর হবে 22 ডিগ্রি সেলসিয়াস। এটাও খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। আচ্ছা, 111 নম্বর পৃষ্ঠায় যদি আমরা যাই, নাকি 110 নম্বর পৃষ্ঠাতে আরেকটা অঙ্ক আছে, দেখো। ছয় নম্বর দেখো, একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কোনো এক বছরের প্রতি মাসে রোগীর উপস্থিতি তালিকা নিচে দেওয়া হলো। একটা কমিউনিটি ক্লিনিক, এখানে প্রতি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে কতজন রোগী হয় তার একটা তালিকা দেওয়া হলো। ওই বছর প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে? তাহলে ভেরি সিম্পল, 12 মাসের মোট রোগী যদি আমরা পাই, সেটাকে 12 দিয়ে ভাগ করলে ওই ওই বছরে প্রতি মাসে গড় কতজন রোগী হলো সেটা পাবো। তাহলে 12 মাসে মোট রোগী পেলাম 10,068 জন। এটা যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 মাসের প্রতি মাসের জন্য 839 জন রোগী প্রতি মাসে গড়ে সেবা দেওয়া হয়েছে ওই কমিউনিটি ক্লিনিক থেকে। এটা খুব সিম্পল একটা অঙ্ক। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। ওকে, বাংলাদেশ ক্রিকেট দলের একটা অঙ্কের দেওয়া আছে, এই যে 112 নম্বর পৃষ্ঠায়। বাংলাদেশ ক্রিকেট দলের এক দিনের সর্বোচ্চ দিনের আন্তর্জাতিক ম্যাচে বিভিন্ন সময় ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে করা দলীয় মোট রানের তালিকা নিচে দেওয়া হলো। ভারতের সাথে 5টি ম্যাচ আর শ্রীলঙ্কার সাথে 3টি ম্যাচের একটা তালিকা দেওয়া হলো। এখন আমরা দুই দলের সঙ্গে বাংলাদেশের দলের দলীয় মোট রানের গড় নির্ণয় করতে চাই। কীভাবে করব এটা? তাহলে কীভাবে করবো? এই 5টা ম্যাচে ভারতের সাথে মোট গড় কত সেটা আমরা যোগ করে 5 দিয়ে ভাগ করলেই বের করতে পারবো, তাই না? ভারতের সঙ্গে হলো 259 রান, আর গড়ে কারণ 5 দিয়ে ভাগ করেছি, আমরা যোগ করে 5 দিয়ে ভাগ করেছি। আর শ্রীলঙ্কার সাথে গড় হলো 257 রান। তাহলে দুই দলের সঙ্গে দলীয় গড় কত হোক, আমরা এই ভারত এবং শ্রীলঙ্কার মোট গড় দুটো যদি যোগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে দুই দলের সঙ্গে বাংলাদেশের দলের রান গড় পাবো 258.1। ঠিক আছে, এইভাবে আমরা এই অঙ্কটা করব। এরপরে আসো, আমরা মোটামুটি উদাহরণগুলো আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব তোমাদের সাথে, সেটা হলো
এক্সারসাইজের আগে একটা দেখো, দেখি পারি কি না। এই অঙ্কটা আমরা কীভাবে করব? গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে ভাগ করতে হয়। কি দিয়ে ভাগ করতে হবে? গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। উপাত্তগুলোর সংখ্যা, তাই তো? আমরা একটু শুরুতে এটা পড়েছি। এরপরে আসো, দেখি পারি কিনা, তো আমরা একটু দেখি। হ্যাঁ, উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে। এরপরে দেখি আমরা পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের মানগুলোর গড় নির্ণয় করি। এইখানে যে 1 2 3 4 5 6 7টা মান দেওয়া আছে, 7টা মানের গড় বের করতে হলে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে এই 7টা সংখ্যার যোগফলকে, তাই তো? গড় হবে হলো আমার 92 লিটার। ওকে, আচ্ছা। এরপরে একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান হলো 49। দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান 50 হবে? তাহলে 9টি ইনিংসে গড় রান হলো 49, তাহলে 9টি ইনিংসে মোট রান আমরা 9 দিয়ে 49কে গুণ করলে যেটা হয় সেটা পাবো, তাই না? 441 রান। আবার বলছে দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের রান হবে 500 রান। তাহলে 10টি ইনিংসে 50 রান করলে তার মোট রান হবে 10 গুণ 50 হলো 500। তাহলে তার 500 রান করতে হলে 441 রানের পরে দশম ইনিংসে কত রান করতে হবে? 500 বিয়োগ 441 রান, তাহলে কত হবে? 59 রান। তাহলে তাকে দশম ইনিংসে 59 রান করতে হবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আসো, জানুয়ারি মাসের 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে দেয়া আছে। গড় তাপমাত্রা বের করি। জানুয়ারি মাসের 6 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে, আর ফেব্রুয়ারি মাসের 5 দিনের তাপমাত্রা দেওয়া আছে। তাহলে জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা কত? এই 6টা সংখ্যা আমরা যোগ করব, 116 ডিগ্রি সেলসিয়াস। আর ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা 5টা সংখ্যা যোগ করলে 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা পেলাম 233 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গড় কত হবে? ওখানে 5 আর এখানে 6, মোট 11 দিন। 11 দিয়ে আমরা 243কে যদি ভাগ করি তাহলে গড় পাবো 22.09 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে। এরপরে আসো তোমাদের অনুশীলনীতে 114 নম্বর পৃষ্ঠায় সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 2 4 5 7 ও 9 সংখ্যাগুলোর গড় কত হবে? আমরা যদি এই 5টা সংখ্যাকে যোগ করি, যোগ করলে আমরা কত পাবো? 27 পাবো। তাহলে এটার উত্তর কত হবে? 2 4, হ্যাঁ ঠিক আছে, 6 5 11 18, 18 আর 27। গড় কত হবে? গড় হবে হলো 5 দিয়ে যদি আমরা 27কে ভাগ করি কত হবে? 5 দিয়ে 27কে ভাগ করলে হবে হলো তোমার 5.4। উত্তর হবে 5.4, সি হবে উত্তর। আচ্ছা, একজন ক্রিকেট খেলোয়াড় 3টি ওয়ানডে ম্যাচ, আচ্ছা আমরা একটু দেখি। একজন ক্রিকেট খেলোয়াড় 3টি ওয়ানডে ম্যাচে সংগৃহীত রান হলো 48, 52, 53। তিনি গড় কত রান করেছেন? তাহলে উনি মোট রান করেছেন 153 রান। তিনি গড়ে কত রান করেছেন? গড়ে তিনি 51 রান করেছেন প্রতি ম্যাচে, তাই না? উত্তর হবে 51 রান। এরপরে আসো 50টি এরপরে আমরা অঙ্কতে চলে যাব। 50টি সংখ্যার গড় যদি 38 হয়, দুটি সংখ্যা 45 এবং 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত? তাহলে 50টা সংখ্যার গড় পেলাম হলো 38। তাহলে 50টা সংখ্যার মোট যোগফল কত হবে?
মোট যোগফল হবে 1900। আমরা যদি 50 দিয়ে 38কে গুণ করি মোট যোগফল পাবো 1900। এখন 4555 বাদ দিতে বলেছে, তাহলে 45 এবং 55 যোগ করলে কত হবে 100। 100 বাদ দিলে 1900 থেকে থাকলো কত 1800। তাহলে বাকি সংখ্যা থাকলো 4800। তাহলে 48টা সংখ্যার গড় বের করতে হয়। কীভাবে বের করবো আমরা? 48 দিয়ে 1800 ভাগ করলে পাবো হলো 37.5। উত্তর হবে 37.5। এরপর আসো তুমি 3 নম্বর অঙ্কটা যদি দেখো, একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান হলো 31.75। পরবর্তী 3টি ইনিংসে সে 108, 34 এবং 47 রান করে, তবে তার গড় রান কত হবে? তাহলে 16টি ইনিংসে তার গড় রান হলো 31.75। তাহলে তার 16টি ইনিংসে মোট রান কত বের করি আগে? 508 রান। তাহলে 3টি ইনিংসে তার মোট রান কত? এই 3টা ইনিংসে যোগ করলে কত হবে? সেটা 189 রান। তাহলে তার গড় রান কত? তাহলে 19টা ইনিংসে তার গড় রান কত হবে? 508 যোগ 189 করলে 697। তাহলে 697কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি 19 ইনিংসে গড় পাবো আমরা, তাই তো? তাহলে গড় হবে 36.68 রান। এটা হবে তার উত্তর। এরপরে আসো 4 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া আছে শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স হলো 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে 24 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষকের গড় বয়স হলে 15 বছর। তাহলে তাদের 25 জনের মোট বয়স কত হবে? 25 গুণ 15, তাহলে কত হবে? 375। এরপরে হচ্ছে শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পাবে। তার মানে 24 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে কত? 14 বছর। তাহলে 24 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 14 গুণ 24 হলো 336। তাহলে এখন আমাদেরকে বলছে শিক্ষকের বয়স কত? তাহলে আমরা যদি 375 মানে 15 জনের মোট বয়স থেকে 25 জনের মোট বয়স থেকে 24 জনের মোট বয়স বাদ দিই, তাহলে যেটা পাবো সেটা হলো শিক্ষকের বয়স। তাহলে মোট 375 থেকে 336 যদি বাদ দিই তাহলে পাবো হলো 39 বছর। তাহলে শিক্ষকের বয়স পেলাম 39 বছর। পরের অঙ্কটা দেখো, একটি শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে হলো 10 বছর। তো শ্রেণীতে আরও 10 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়, তাদের গড় বয়স হলো 11 বছর। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়স কত? তাহলে নতুন শিক্ষার্থী আসলে 10 জন। 30 জনের গড় বয়স পেলাম 11 বছর। তাহলে 20 জনের গড় বয়স হচ্ছে 10 বছর। তাহলে 20 জনের মোট বয়স কত হবে? 10 গুণ 20, তাহলে 200। আর 30 জনের গড় বয়স বলছে কত? 11 বছর। তার মানে কি 11 × 30, তাহলে কত হলো? 330। তাহলে নতুন শিক্ষার্থীদের মোট বয়স পেলাম কত? তাহলে 30 জনের মোট বয়স থেকে যদি আমরা 20 জনের মোট বয়স বিয়োগ করি, 330 থেকে 200 বিয়োগ করি, তাহলে পাবো 130 বছর। এই 130 বছর হলো নতুন 10 জন শিক্ষার্থীর মোট বয়স। তাহলে নতুন 10 জন শিক্ষার্থীর গড় বয়স কত হবে? 10 দিয়ে আমরা যদি 130কে ভাগ করি 13 বছর। তাহলে নতুন শিক্ষার্থীদের গড় বয়স পেলাম 13 বছর। এরপরে 6 নম্বর অঙ্কটা দেখো, নিচের ছকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। সবুজ, রাখি, মকবুল, সামিয়া এবং রিতার কি দেওয়া হলো? উচ্চতা দেওয়া হলো। শিক্ষার্থীদের গড় উচ্চতা কত? গড় উচ্চতা আমরা খুব সহজেই বের করতে পারবো। এই 5টা সংখ্যাকে যদি যোগ করে 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় উচ্চতা বের করতে পারবো। তাহলে এই তাদের মোট উচ্চতা হলো 710 আর গড় উচ্চতা হবে 710 ভাগ 5, তাহলে হলো 142 সেন্টিমিটার। এরপরে বলছে সবচেয়ে বেশি উচ্চতার 2 জন শিক্ষার্থীর গড় উচ্চতা কত? সবচেয়ে বেশি উচ্চতা কার কার আছে দেখো, রাকির হলো 144 আর সামিয়ার হলো 146। তাহলে তাদের দুজনের গড় উচ্চতা মানে মোট উচ্চতা সবচেয়ে বেশি। তাহলে 2 জন শিক্ষার্থীর গড় উচ্চতা কত পাবো দেখো তো? আমরা 146 এবং 144কে যদি যোগ করি পাবো হলো 290। তাহলে 290কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 145। তাহলে 2 জন শিক্ষার্থীর
গড় উচ্চতা পেলাম 145। আচ্ছা, এরপরে দেখো সবচেয়ে বেশি উচ্চতার দুইজন এবং সবচেয়ে কম উচ্চতার দুজন শিক্ষার্থীর গড়ের পার্থক্য কত। তার মানে কি আমাকে সবচেয়ে কম উচ্চতার দুইজনের গড় বের করতে হবে। তাহলে সবচেয়ে কম উচ্চতা কার কার আছে দেখো, মকবুল আর হলো রিতা। তাহলে তাদের দুজনের মোট উচ্চতা কত হয় দেখো, মকবুল ও রিতার গড় উচ্চতা হলো, মোট উচ্চতা হলো 278। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি গড় পাবো হলো 139। তাহলে সবচেয়ে বেশি উচ্চতার গড় পেলাম হলো দুইজনের 145, আর সবচেয়ে কম উচ্চতার দুইজনের গড় হলো 139 সেন্টিমিটার। তাহলে গড়ের পার্থক্য কত, 145 বিয়োগ 139, তাহলে কত হবে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার উত্তর। আচ্ছা, এরপরে লাস্ট সর্বশেষ অঙ্কটা আমরা যদি দেখি, ছয়টি পেয়ারার ওজন দেওয়া আছে যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম, 56 গ্রাম। পেয়ারাগুলো গড় ওজন কত হবে দেখো, ওজন তো ভেরি সিম্পল, আমরা গড় বের করতে পারি। পাঁচটা ওজনকে যদি যোগ করি, সেটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে তাদের গড় ওজন আমরা পেয়ে যাব। তাহলে মোট ওজন হলো 330 আর গড় ওজন হলো 330 ভাগ 6, 55 গ্রাম। প্রথম তিনটি পেয়ারার গড় ওজন কত, তাহলে প্রথম তিনটি পেয়ারা আগে যোগ করতে হবে ওজন। প্রথম তিনটি পেয়ারার ওজন হলো 168 কেজি। 3 দিয়ে ভাগ করলে তাদের গড় পাবো কত, 3 দিয়ে ভাগ করে তাদের গড় পাবো হলো 56 গ্রাম। পরে আবার কি বলছে, শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য। প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য আগের অঙ্কটার মতোই, তাই না? তাহলে শেষ তিনটি ওজনের পেয়ারার গড় ওজন আগে বের করি। প্রথম তিনটি 56 গ্রাম পেলাম, শেষ তিনটি পেলাম হলো আমরা 54 গ্রাম। তাহলে গড় পার্থক্য কত পেলাম, 2 গ্রাম। তাহলে প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য পেলাম হলো 2 গ্রাম। সো এই করলো আমরা শেষ এই গড় অধ্যায় থেকে আমরা মোটামুটি সবগুলো অঙ্কই তোমাদের সাথে আলোচনার চেষ্টা করেছি। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে কিছু আমি এক্সট্রা সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি তোমাদের জন্য। এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমরা পোস্ট করব, ওখান থেকে তোমরা দেখে নিও, তোমাদের পরীক্ষায় এটা কাজে লাগবে। এইখানেই শেষ করছি। আজকে গড় নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, ভালো লাগলে লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে, পরবর্তী চ্যাপ্টার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।